মাথায় গাড়ি থাকলো কিনা, এটার জন্য তাদেরকে রাস্তায় থামায় গাড়ি ভেঙে দিতে হবে, তাদেরকে মেরে চোখ কানা করে দিতে হবে, ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে, জায়গায় জায়গায় প্রতিরোধ করতে হবে। এটা যদি হয় গণতন্ত্রের ভাষা, তারেক রহমানের ভাষা এবং বিএনপির ভাষা, তাহলে তারা আগামী দিনে তাদের জন্য, দেশের জন্য এবং সার্বিক গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। আওয়ামী লীগের মতো 17 বছর তারা যেতে পারবে না। দলটির নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে ফ্যাসিবাদী কায়দায়, এবং শুধু তাই না, সেই হামলায় একজন কলেজ ছাত্র, একজন জুলাই যোদ্ধা, তার একটি চোখ হারিয়েছে। তো এটি এখন স্থানীয় এরিয়া ছেড়ে, স্থানীয় পরিমণ্ডল ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। ভালোই হয়েছে, নাম করেছেন আপনি, আপনার দল, কনগ্রাচুলেশন। এটা বেশ মজার একটা বিষয়। শেখ হাসিনা সারা জীবন বলে এসেছে, আমি আমার পরিবারের সবাইকে হারিয়েছি, আপনজন স্বজন হারানোর দুঃখ আমার থেকে ভালো কেউ বোঝে না। এটা বলে শেখ হাসিনা একের পর এক গুম এবং খুনের প্রত্যক্ষ নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন। তার নির্দেশে গুম খুনের একটা বড় অংশ হয়েছে এবং নির্দয় নিষ্ঠুরভাবে করেছেন। তার মতো এরকম ভয়ানকভাবে নিষ্ঠুরতার সহিত কোনো রাষ্ট্রপ্রধান নিকট অতীতে এরকম মানে গোপনে নির্দেশনা দিয়েছে কিনা সন্দেহ আছে। আমরা তারেক রহমানকেও দেখেছি, তিনি তো শেখ হাসিনা থেকে আরেকটু অ্যাডভান্স ছিলেন। তিনি বলেছেন তিনি তার সাথে যে অনিয়ম বা যে অনাচার হয়েছে, তিনি তার প্রতিশোধ নিতে চান না। এখন এটা বলে তারেক রহমানকে, সকল বিরোধী দলকে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি করে দিতে চান, তাদের মাজা ভেঙে দিতে চান, তাদের চোখ নষ্ট করে দিতে চান, এই উত্তর তারেক রহমানকেই দিতে হবে, আজও কিংবা কাল। লক্ষণ দেখছি এরকম নাম হয়তো আপনারা আরো করতেই থাকবেন। প্রিয় প্রধানমন্ত্রী, মঙ্গলবার দিন ঘটনা ঘটার পর হবিগঞ্জ জেলার ছাত্রদল সভাপতি, আপনার ছাত্রদলের সোনার ছেলে, যেমনি ছিলেন শেখ হাসিনার ছাত্রলীগের সোনার ছেলেরা, শেখ হাসিনার পক্ষে নানা রকম গৌরবময় কার্যক্রম চালিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়াতেন, পাবলিসিটি করতেন। তো আপনার সেই সোনার ছেলে, এর নাম হলো রিঙ্গন, শাহ রাজীব আহমেদ রিঙ্গন, চাঁদ মুখ একেবারে, বাট মাকাল ফল। যাই হোক, রাজনীতি দেখলাম গতকালকে এনসিপির যে পদযাত্রা ছিল সেটার উপরে আক্রমণ করা হয়েছে হবিগঞ্জে, এবং সেটা সার্কিট হাউসের ভিতরে পর্যন্ত ঢুকে, মানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা জেলাতে, যেখানে বিরোধী দল গেছে, এবং সেখানে ঢুকে তাদের পদযাত্রা এবং তাদের নেতৃবৃন্দের উপরে গায়ে হাত তোলা। সার্জিস নাসির আহত হয়েছে, দেখলাম আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ আহত হয়েছেন। তো এইটা কারা করেছে দেখেন, মানে যারা আক্রমণ করেছেন তারাই আসলে এটা ভিডিও করছেন পোস্ট করবার জন্য, যে দেখো আমি কি পারি, সামনে কমিটি হবে, পদ পদবি আছে। এক্স্যাক্টলি সেম জিনিসগুলো কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখছি। একটু পদ এলাকার নেতাদের, বড় নেতার দৃষ্টিতে আসার জন্য যত ধরনের দুষ্টামি করা যায়, বিএনপি জামাতের উপরে নির্যাতন করা যায়, মারধর করা যায়, দখল করা যায়, হেনস্থা করা যায়, এগুলো সব করা হয়েছে। এখন সেটা করে আসলে আওয়ামী লীগের লাভটা কি হয়েছে? এই বীর পুরুষদেরকে আসলে তো আমরা কোনো কাজে তো দেখি নাই। এই সকল বীর পুরুষ যারা 5 তারিখের পরে সাডেনলি অনেক মানে সহ্য বীর্যের অধিকারী হয়ে এক একজন আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন। বেগম জিয়াকে যখন এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন এই ধরনের বীরপুরুষরা, আপনারা লক্ষ লক্ষ বীরপুরুষরা কোথায় ছিলেন? যখন ম্যাডামের বাসার সামনে বালু ট্রাক দিয়েছিল, ম্যাডাম যখন মার্চ ফর ডেমোক্রেসিতে দরজা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, উনি বের হতে পারেন নাই, তখন আপনাদের এই লক্ষ লক্ষ বীরপুরুষরা কোথায় ছিলেন? গত 17 বছরে আপনাদের বীরপুরুষত্ব তো আমরা দেখেছি। স্লোগান করে বেগম জিয়া, খালেদা জিয়া করতে করতে ম্যাডাম জিয়াকে আপনারা ওই পুরান ঢাকায় চানখারপোলের জেলখানায় দিয়ে আসছেন, কাশিমপুর কেরানীগঞ্জে দিয়ে আসছেন, কোর্টে দিয়ে গেছেন। তো এই বীরপুরুষত্ব আসলে বিএনপির কী লাভ হয়েছে? 28 অক্টোবর আমরা দেখলাম 8-10 লাখ বীরপুরুষকে 20 মিনিটের ভিতরে নাই করে দিয়েছে পুলিশ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন মারল, রিজভী ভাইকে যখন মারল, বিএনপির উপদেষ্টা জাতীয় অধ্যাপক প্রফেসর মাহবুবুল্লাহকে যখন মারল, বেগম জিয়ার অ্যাডভাইজার ছিলেন আমার দেশের সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে যখন মারল, বীর পুরুষরা কোথায় ছিলেন আপনারা? আপনাদের এত সূর্যবীর্য গত 17-18 বছরে দেখলাম না কেন আমরা? সাডেনলি এইটা 2 বছরে মনে হইতেছে যে আপনারা এক একজন ব্যাপক বীর পুরুষ হয়ে গেছেন এবং জামাতের সাথে খুন খারাপি, মারামারি সব কিছু করতেছেন, এনসিপির উপরে হামলে পড়তেছেন। এই রাজনীতিটার শেষ কোথায়? কোথায় নেবেন এগুলো করে? এই ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগ, এই যে গুন্ডা পান্ডা হেলমেট বাহিনী, এদের কোথায় আছে এই বীর পুরুষরা? এখন আওয়ামী বীর পুরুষরা কলকাতায় পালাইছে, আওয়ামী বীর পুরুষরা দিল্লি পালাইছে, অন্য দেশে পালায় চলে গেছে, গোপনে চলে গেছে, কেউ কেউ বিএনপি ছাত্র দলে চলে গেছে। এবং গেঞ্জি পরা হবিগঞ্জ জেলা ছাত্র দল আবার লাইভ করতেছে যে পিটাইতেছি, মার দেখা, বেটা বস্ত্রে দেখা। মানে মানে এটা কোথায় নেবেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপির নেতাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই সকল দুষ্টামি করিয়েন না, এই সকল দুষ্টামি করে লাভ হয় নাই। গত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদকে পালাইতে হয়েছে। আপনারা এই দুষ্টামি বেশি দিন করিয়েন না। খুবই দুঃখজনক এটা আপনাদের জন্য। এবং মাথায় রাখেন 2001 থেকে 6 সালে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের অরাজকতা, আচরণ, বেপরোয়া আচরণ, বেগম জিয়া বাধ্য হয়ে র্যাপ করছেন, নিজের দলের হাজার হাজার নেতাকর্মীকে খুন করিয়েছে সে র্যাব বাহিনীকে দিয়ে। অথবা এটা মাথায় রাখিয়েন, র্যাব কিন্তু বিএনপি বানাইছিল। আপনারা যে লেভেলের বাড়া বেড়েছেন এটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশে আছেন কিনা তো বুঝতে পারছি না। উনি তো আছেন এস আলমকে কীভাবে বাঁচানো যাবে, চুপ্পুকে কীভাবে সেফ এক্সিট দেওয়া যাবে, এসব কাজ নিয়ে উনি ব্যস্ত। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা, তাকে লুক আফটার করবার কোনো দায়িত্ব আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। এরপরে হচ্ছে নিজ দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবার কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুরোপুরি নিশ্চুপ অবস্থায় আছেন। সারা দেশে আপনার নেতাকর্মীরা যে পরিমাণ অরাজক আচরণ করতেছে, দিব্যি, লুটপাট, চাঁদাবাজি, গুন্ডামি, আর যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্য আবার আপনারা সত্য প্রমাণিত করলেন। চুয়াডাঙ্গাতে না ঝিনাইদা কোথায় গেল, নাসিরের বক্তব্য দেওয়ার পরে নাসিরের উপরে আপনারা এর আগে আক্রমণ করেছে বিএনপি ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন। এক্স্যাক্টলি সেম জিনিস এখানে গিয়ে করলো। ওখানকার স্থানীয় বিএনপি নেতা জি.কে. গাউস ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তো ওনার লোকজন এসে পিটাইছে। কিন্তু নাসিরদের অথবা এনসিপির নেতাদের বক্তব্য তো সত্য প্রমাণিত হয়েছে যে আপনারা এক এক জায়গাতে এক একটা মাফিয়া হয়ে আসছেন, গুন্ডামি, বদমাইশি সব করতেছেন, মারধর। আওয়ামী মাফিয়াদের কথা একটু মাথায়। হাজী সেলিম সাহেব কোথায়? আওয়ামী মাফিয়া শামীম ওসমান কোথায়? আওয়ামী আরও যারা মাফিয়া ছিল বিভিন্ন জেলায়, উপজেলায়, নিজাম হাজারি কোথায় সেসব মাফিয়া? আওয়ামী মাফিয়া আজম ও নাসির চট্টগ্রামে কোথায়? তারা কোন জায়গাতে আছে? আপনারা এইসব মাফিয়া থেকে ছাড়া যাবেন? আরও বড় মাফিয়া হইতে পারবেন? সম্ভব? আর আপনারা এত বড় শেড কি হয়েছেন আপনারা যে আপনাদের সমালোচনা করা যাবে না? কি ধরনের গণতন্ত্র এটা? আপনারা রাজনীতি করেন, সরকারি দলের এমপি মন্ত্রী আবিজাবি, আপনাদেরকে নিয়ে কথা বলা যাবে না? মানে এইভাবেই তো ফ্যাসিবাদ তৈরি হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ। অতএব মাথায় রাখিয়েন, বাংলাদেশ কিন্তু বদলে গেছে। বাংলাদেশের গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ হাসিনা পেরেছে তার 10% পারবেন না। এখনও গণমাধ্যম আওয়ামী টাইপের লোকদের হাতে, এখনও হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের ব্যুরোক্রেসির বিশাল অংশ আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দালাল, চাটুকার ছিল, তারাই আছে। তারা কিন্তু কেউ জিন্দাবাদের লোক হয়ে যায়নি। চুপ্পু গিয়ে সংসদে জিন্দাবাদ বলছে মানে চুপ্পু জিন্দাবাদের লোক হয়ে যায়নি, এটা মাথায় রাখিয়েন। তো এই পুরো খাইসলতটা হচ্ছে আওয়ামী পনা। তো আমরা চাইব না শহীদ জিয়ার রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল হিসাবে এই কাজগুলো আপনারা করেন। আজকে খুবই দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর দ্বিতীয় বার্ষিকী যখন আমরা উদযাপন করছি, স্মরণ করছি আমাদের শহীদদেরকে, এবং আমরা যে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, আত্মত্যাগ করেছিলাম, সেই বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি।
সেটার জন্য সারা দেশে আমাদের যে জুলাই পদযাত্রা চলমান ছিল তারই অংশ হিসেবে আপনারা জানেন হবিগঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, একটি কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছেলে মেয়ের চোখ কেড়ে নিয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একই রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, যেটা আগে ছিল সেটাকেই তারা অব্যাহত রাখছে। এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা তিনি নিজেই সন্ত্রাসী পালছেন এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত কেউ গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদের। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। এবং আপনারা দেখতেছেন, আশেপাশে শুনতেছেন যে যে সন্ত্রাসী বাহিনী, যে স্থানীয় এমপি এবং বিএনপি সন্ত্রাসী বাহিনীরা তারা কিভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আপনি দেখেন গত 16 বছর তাদের এই উলম্ফন কোথায় ছিল। যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসা ভবন আটকে রাখা হয়েছিল, আজকে তারা সেই ট্রাক বসিয়েছে, তো তাদের সেই ট্রাক সরানোর গত 16 বছর তাদের হিম্মত কতটুকু বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। সাধারণ মানুষ যদি গণ অভ্যুত্থানে নেমে না আসতো, ছাত্ররা নেমে না আসতো, এই গণ অভ্যুত্থান সফল হতো না। আপনি যদি বলেন এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে, ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসিত সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই, কিন্তু তারা সেটা করছে। আর যদি কটূক্তির কথা বলেন, যে এক্স প্রেসিডেন্ট, যে ফ্যাসিস্ট চুপ্পু, তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের যদি হিম্মত থাকে, তাদের যদি শরীরে পোষণ থাকে, তাহলে তারা সেই এক্স চুপ্পুর বিরুদ্ধে কথা বলুক, চুপ্পুকে গ্রেফতার করুক। সেই হিম্মত কিন্তু এই সরকারের নাই। তাহলে তারা কতিপয় যুবক, যারা আমরা গণ অভ্যুত্থানে ছিলাম, যারা আমরা নতুন রাজনৈতিক দল করেছি, যারা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখনো কাজ করে যাচ্ছি, এই সন্ত্রাসের বিরুদ্ধে তো আমাদের লড়াই ছিল। এটার জন্যই তো আমরা দেশের গণতান্ত্রিক সংস্কার চেয়েছিলাম, যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, বিচার স্বাধীনভাবে কাজ করবে। তো আজকে যেটা হলো, পুরা জিকে ঘোষ উনি যে সন্ত্রাসী ছিলেন বা সন্ত্রাস পালেন, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, এটা হবিগঞ্জের মানুষ জানতো এতদিন। গতকাল এটা পুরো বাংলাদেশ জেনেছে এবং আজকে এটা পুরো পৃথিবী জেনেছে। ফলে এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। আমরা পুলিশকে বলবো, এখানে এসপি ছিলেন, আমরা বলবো যে পুলিশ যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, ধরে রাখতে চায়, পুলিশের যেই শেখ হাসিনার সময় যে দলীয়করণ, সেখান থেকে তাদের ইমেজ যদি উদ্ধার করতে চায়, তাহলে অবশ্যই এই ঘটনার যথাযথ বিচার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে, আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে, গ্রেফতার করে তাদের বিচার হলে আমরা তাও ধরবো যে কিছু পরিমাণ হইলেও এখানে এখনো ন্যায় বিচার আছে। এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের, আমরা শঙ্কা করছি যে তাদের উপর তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এবং এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট বক্তব্য আমরা তাদের পক্ষ থেকে পাইনি, এবং কোনো ধরনের আইনি ব্যবস্থা হামলাকারীদের উপর, সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। প্রথম হবিগঞ্জে আমাদের পদযাত্রা চলাকালে হবিগঞ্জে আমাদের নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা করা হয়। আপনারা সবাই ভিডিও ফুটেজ দেখেছেন কি বর্বরভাবে
সেখানে রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির ড্রাইভারকে পর্যন্ত, আপনারা জানেন যেগুলো ভাড়া গাড়ি দিয়ে আমরা সাধারণত চলাচল করে থাকি, ড্রাইভারকে পর্যন্ত মারধর করা হয়, আহত করা হয়, হেনস্থা করা হয়। আমাদের যেই মিডিয়া টিম ছিল সেই টিমের সদস্যদের, যারা হয়তো প্রফেশনালি আমাদের সাথে এই সার্ভিসটা দিয়ে থাকেন, তারা আমাদের দলীয় সদস্য না সবাই, তাদেরকেও মারধর করা হয়, হামলা করা হয়। তাদের অনেকগুলো গ্যাজেট সেখান থেকে ছাত্রদলের হামলাকারীরা চুরি করে নিয়ে যায় এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। আপনারা দেখেছেন সার্জিস আলম আহত হয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বাকিরাও হামলার শিকার হয়েছেন। মাহমুদা মিতুর উপর হামলা করা হয় এবং আলিফ চৌধুরীর ঘটনা আপনারা সবাই জানেন। তার চোখে রড ঢুকিয়ে দেওয়ার মতো বর্বরোচিত হামলার সাক্ষী আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে হলাম এবং আমাদের আশা ছিল যে আলিফ চৌধুরী হয়তো তার চোখ ফিরে পাবে। আজকে যখন আমি সকাল থেকেই তার সাথে দেখা করার কথা বলছিলাম, কিন্তু সে বলছিল যে অপারেশনের পরে আমাদের সাথে দেখা করবে যাতে ভালো করে দেখতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সে আর কখনোই আমাদেরকে হয়তো ভালো করে আর এই পৃথিবীকে স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবে না। তার একটি চোখ স্থায়ীভাবেই নষ্ট হয়ে গিয়েছে এবং আরেকটি চোখেও সম্পূর্ণরূপে সে আসলে দেখতে পাচ্ছে না। তো এই বয়সে তার পুরো জীবনটাই সামনে পড়ে আছে। এই বয়সে এত বড় একটা প্রতিবন্ধকতা তার জন্য, তার পরিবারের জন্য, এটা খুবই বাজে একটি ঘটনা এবং আমরা হয়তো আজকে আলোচনা করব, কালকে ভুলে যাব, কিন্তু তাকে এই স্মৃতিটা সারা জীবন, এই প্রতিবন্ধকতা সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং তার পরিবারকে এটার মধ্য দিয়ে যেতে হবে। এবং খুবই দুঃখজনক ঘটনা যে জুলাই গণঅভ্যুত্থানের পর এবং একটি নির্বাচনের পর আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এই রাষ্ট্রে আমরা প্রত্যাশা করেছিলাম, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমরা আমাদের রাজনৈতিক সভা। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ, এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ, যেখানে কেউ কথা বললে সেই কথাটি অশোভন হতে পারে, অসভ্য হতে পারে, বর্বর কথাবার্তাও হতে পারে, শালীনতার সকল মাপকাঠি অতিক্রম করা কথাও হতে পারে। কিন্তু সেই কথার কারণে যখন পথযাত্রার মাঝখানে কারো চোখ চলে যাবে, কারো গাড়ির গ্লাস নষ্ট হয়ে যাবে এবং তারা বিশেষ রাজনৈতিক দলের সিলমোহর বহন করে কাজগুলো করবে, আবার সেই রাজনৈতিক দলটি যখন ক্ষমতায় আছে, তখন বুঝতে হবে যে আমরা কোন অশনি সংকেতের অপেক্ষা করছি। এটা সোনার ছেলেদের সোনার কর্মকাণ্ড, যার জন্য চোখ চলে গেল একজনের।